সহজ করা হবে এবং আপনার কোম্পানির অনেক শাখা থাকলেও আপনার কোম্পানির জন্য একটি মাত্র হিসাব থাকবে। তো আপনার শাখা থাকুক 10টা, আপনার কোম্পানির শাখা থাকুক 20টা, যেহেতু আপনার কোম্পানির জন্য পুরো কোম্পানির জন্য হিসাব একটা, কাজে আমার মনে হয় আপনার এ থেকে হিসাব রক্ষণ ব্যবস্থাটা অনেক বেশি সহজতর হবে। মূল্য সংযোজন পরের অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় রিটার্ন। এখন কি করতে হয়? রিটার্ন দাখিলের জন্য আপনাদের মূসক অফিসে যেতে হয় এবং আগের অনেক সেমিনারের অভিজ্ঞতা আমি বলতে পারি যে আপনারা অনেকেই বলবেন যে রিটার্ন দাখিল করতে গেলে আপনাদের অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো রিটার্ন দাখিলের জন্য এই হ্যারাসমেন্টের শিকার আপনারা হবেন না। আপনি আপনার রিটার্ন আপনি ঘরে বসে সাবমিট করতে পারবেন। আপনার রিটার্ন সাবমিটের জন্য আপনাকে কোনো রকম মূসক কার্যালয়ে যেতে হবে। আপনি মনে করতে পারেন আমার বাসায় কম্পিউটার ফেসিলিটি নাই, আমি কিভাবে ঘরে বসে রিটার্ন সাবমিট করবো, আমি কিভাবে অনলাইন সুযোগটা দিব, আমি জানি না, আমি কিভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হয়, প্রযুক্তির ব্যাপারটা আমি জানি না, আমি কিভাবে করবো। সেই ব্যাকআপও মূসক অফিস আপনাকে দিবে। মূল্য সংযোজন কর যে কোনো অফিসে আপনি যাবেন, গিয়ে আপনার দাখিল করবেন, সেই রিটার্ন দাখিলের পুনরূপ সংশোধনী মূসক কর্মকর্তাগণ করতে পারবে না। তবে যদি কোনো করণীয় ত্রুটি থাকে আপনাদের অনুমতিক্রমে সেইটুকু তারা অবশ্যই সংশোধন করতে পারবে। এরপর আমরা চলে যাই কর পরিশোধ পদ্ধতি। কর পরিশোধ মূল্য সংযোজন কর 1991 অনুসারে পণ্য এবং সেবার জন্য কর পরিশোধ পদ্ধতি একটু ভিন্ন রকম। পণ্যের ক্ষেত্রে কি আপনারা যখন পণ্যটা বাহির করেন তখন আপনারা মূসক পরিশোধ করেন, আর সেবার ক্ষেত্রে যখন দাখিল পণ্য জমা দেন তখন মূসকটা পরিশোধ করেন। তো এই যে দুই রকম ব্যবস্থা, এটাও কিন্তু আপনাদের জন্য ঝামেলা। আপনার ব্যবসা করবেন নাকি মূসকের এই হিসাবপত্র করবেন। তো 2012 সালের আইনে আপনাদের জন্য একটু সুযোগ রাখা হয়েছে, আপনারা দাখিল পত্র জমার সময় আপনাদের কর পরিশোধটা হয়ে যাবে, সেটা পণ্য হোক আর রিটার্ন হোক। সেই কর পরিশোধটা আপনারা বিভিন্ন উপায়ে করতে পারবেন, তবে অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই অনলাইনে কর পরিশোধ করবে। আপনাদের প্রত্যেকের হাতে যে খাম দেওয়া হয়েছে, খামের উপরে আপনার দেখে লেখা ভ্যাট অনলাইন প্রজেক্ট। ভ্যাট অনলাইন প্রজেক্ট কেন? ভ্যাট অনলাইন প্রজেক্ট এই জন্য যে প্রত্যেকটা ব্যাপার এখন থেকে প্রযুক্তি প্রাধান্য পাবে, প্রযুক্তির সাথে কোনো প্রতারণা চলে না, এটাও আমি এই সেমিনার থেকে শিখেছি। তো প্রযুক্তির সাথে যদি কোনো রকম প্রতারণা না চলে আর আপনারা যদি সেই প্রযুক্তির মাধ্যমে আপনাদের রিটার্ন জমা দেন কিংবা আপনাদের মূসকের কাজগুলো করেন, আমার মনে হয় আপনাদের কাছে অযৌক্তিকভাবে কেউ কোনো দাবি উত্থাপন করতে পারবে না। এবং আপনারা যদি জানেন আইনটা, সেক্ষেত্রে কি হবে, কোনো মূসক কর্মকর্তা আপনাদের কাছে যেমন অযৌক্তিক দাবি উত্থাপন করতে পারবে না, আপনারা কেউ মূসক কর্মকর্তার কাছে অযৌক্তিকভাবে কোনো রকম দাবি উত্থাপন করতে পারবেন না। আইন যা আছে আইনের মধ্যে চলবে। সেক্ষেত্রে প্রযুক্তি যুক্ত হওয়াতে কি হয়েছে, প্রযুক্তির মাধ্যমে আইনটা আরো বেশি ক্লিয়ার হলো, আইনটা আরো বেশি তার সুস্পষ্ট হলো। যা হোক, তো মূল্য সংযোজন কর আইন 2012 আপনাদের কি দিবে এই বিষয়গুলো এতক্ষণ ব্যাখ্যা করলাম আমি। মূল্য সংযোজন কর আইন 2012-তে আপনারা সহজে রেয়াত নিতে পারবেন, আপনারা সহজে প্রত্যর্পণ নিতে পারবেন, আপনারা রিটার্ন দাখিল করতে আপনাদের মূসক কর্মকর্তাগণ সহায়তা করবে। মূসক কর্মকর্তাগণ আগে বকেয়া পরিশোধের জন্য আপনাদের সময় দিত 6 মাস, এখন আপনারা সেই সময়টা পাবেন 1 বছর। মূসক আইনে যে অপরাধসমূহ আছে সেগুলো এখন থেকে জামিনযোগ্য। আপনারা যদি কোনো রকম ভুল দাখিলপত্র পেশ করেন, সেটাও 4 বছরের মধ্যে যদি ভুল ধরা পড়ে সেটাও আপনি সংশোধন করতে পারবেন। সর্বোপরি কি, একজন মূসক কর্মকর্তা আপনাদের সরকারের জন্য রাজস্ব আহরণ করে এবং সেই সাথে মূসক কর্মকর্তা অবশ্যই ব্যবসায়ীদের কথাগুলো শুনবে। হ্যাঁ, তো আপনারা ব্যবসায়ীরা কি করবেন? সবই যদি মূসক কর্মকর্তা করতেছে এমন একটা ধারণা, ব্যবসায়ীদের কোনো কি দায়িত্ব নাই? ব্যবসায়ীদের দায়িত্বটাই সবচেয়ে বড় এই ক্ষেত্রে। আপনারা যখন আপনারা পণ্য বা সেবা বিক্রি করেন, পণ্য বা সেবা বিক্রির সময় 15% অবশ্যই মূসক বুঝে নেবেন, মূসক আদায় করবেন এবং সেই মূসকটা আপনারা যথাসময়ে যথানিয়মে যথাযথ করে জমা দিয়ে দেবেন। আপনাদের জন্য দায়িত্ব এটুকু। এবং মূল্য সংযোজন কর আইন 2012-তে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। অনেকে আসে এবং বলে যে ব্যবসা মতো দাঁড়া করাইলাম, ব্যবসা মতো দাঁড়া করাইতেছি, মাত্র শুরু করতেছি, এগুলো যদি মূসক দেই ব্যবসা কিভাবে দাঁড়াবে। তো মূল্য সংযোজন কর আইন 2012-তে আপনাদের জন্য সেই সুযোগটুকু রয়েছে। 80 লক্ষ টাকার উপরে যদি আপনাদের বার্ষিক টার্নওভার হয়, সেক্ষেত্রে আপনাদের কর পরিশোধ করতে হবে। 80 লক্ষ টাকার নিচে হলে কি করবেন? হ্যাঁ, 30 লক্ষ টাকা থেকে 80 লক্ষ টাকা যদি হয় আপনার বার্ষিক টার্নওভার, সেক্ষেত্রে আপনি টার্নওভার কর দিবেন। সেটার হার কি? সেটার হার 3%, 15% না। আর তার নিচে যদি হয় আপনার বার্ষিক টার্নওভার 30
সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার জন্য কোনোরূপ মূসক পরিশোধ করতে হবে না। তো কি হলো এই ক্ষেত্রে যেটা মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012 আপনাদের জন্য বিশেষ সুবিধা হিসাবে ক্ষুদ্র ব্যবসাকে মূসকের আওতার বাইরে রাখা হয়েছে। তো আমার মনে হয় যে এই ছিল মূল্য সংযোজন কর আইন 2012 ক্রুশিয়াল এবং বেসিক বিষয়গুলো। এরপরে আপনাদের জন্য উন্মুক্ত আলোচনা রয়েছে। আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে, হ্যাঁ, মূল্য সংযোজন কর আইন 2012 বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এবং আপনাদের যদি কোনো কিছু আলোচনা করা থাকে সেটা আপনারা উত্থাপন করবেন, আমরা চেষ্টা করবো সেটুকু জবাব দিতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত সহকারী কমিশনার মহোদয়কে তার তথ্যবহুল ও প্রাণোজ্জ্বল উপস্থাপনার জন্য। সেমিনারের এই পর্যায়ে রয়েছে বিশেষ অতিথির বক্তব্য। সম্মানিত অতিথিবৃন্দ, এবার বক্তব্য রাখবেন বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী নেতা জনাব এস.এম. শফিকুজ্জামান, পরিচালক এফবিসিসিআই ও মহাসচিব ঔষধ প্রস্তুতকারক মালিক সমিতি। আজকে এই সেমিনারের সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এমবিআর এর সম্মানিত সদস্য জনাব রায়ত হোসেন। আজকে সহকারী কমিশনার যিনি আপনাদের সামনে সুন্দর একটা প্রেজেন্টেশন দিলেন দিয়ে 2012 যে এই ভ্যাট প্রথা পদ্ধতি এটা খুব সহজ হয়েছে, উনি সুন্দর করে বললেন। এবং একটা জিনিস, আইনে পরিবর্তন সময় সময় হয়, একটা আইন পুরানো হয়ে গেল হয়, এটা আমার মনে হয় 2091 থেকে 2012 খুব একটা লম্বা সময় না। এবং 2091 সালের যে আইনটা প্রণীত হয় মূসক আইনটা, তখন কিন্তু আমাদের আজকে যে সহকারী কমিশনার ম্যাডাম আজকে যে প্রেজেন্ট করলেন, উনি কিন্তু 2009 সালে কিন্তু এটার পক্ষে 2000 এই প্রথম ভ্যাটের 91 সালে ভ্যাট আইনের পক্ষে অনেক যুক্তি দিয়েছিলেন। আজকে আবার তাদের পক্ষ থেকে 2012 সালে এই যে নতুন যে আইন হয়েছে, মেইন অনলাইনে আপনার ভ্যাট পরিশোধ করতে হবে, এইটার পক্ষে উনি অনেক সুন্দর যুক্তি দেখাবেন। কিন্তু আমি বক্তৃতার শুরুতে আমি ওনার প্রশ্ন করতে চাই, যদি এত ভালো আইন হয়ে থাকে 2012 সালে এটা পার্লামেন্টে পাশ হয়েছে, আজকে 2013, 14, 15 এখন আইনটা কিন্তু আপনারা কার্যকরী করতে পারবেন। নিশ্চয়ই এর মধ্যে কিছু সমস্যা আছে, এর মধ্যে কিছু জটিলতা আছে, এবং এ ব্যাপারে আমার জানা মতে এফবিসিসিআই এর সাথে আপনার এনবিআরের কর্মকর্তাবৃন্দ মিটিং করেছিলেন এবং ফাইনালি মাননীয় মন্ত্রীও ছিলেন, চেয়ারম্যান সাহেব ছিলেন, সেখানে কথা হয়েছে আরো দেরিতে এটা শুরু করবে, আরো 2 বছর পর। যাই হোক, আইন তো সবসময় ভালো। ডিজিটালাইজেশনের যুগে যদিও শুরু হয়েছে, বর্তমান সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে সত্যিকারের ডিজিটাল রাষ্ট্র পরিণত করতে চায়, কিন্তু আরো সময় লাগবে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান কম্পিউটার ইউজ করে যায়, এবং এতদিনে যেভাবে ছিল উনি যে সুন্দর করে বলবেন যে আপনার যখন কিচ্ছু করতে হবে না, যেতে হবে না বলে ঘোষণা রাখবেন। এখন আমি হয়তো বুঝলামই না, আমি জানিও না, আমার কম্পিউটার স্কিল নেই, আমি হয়তো একটা ঘোষণা দিলে ওটা ভুল হয়ে গেল এবং আপনার রাজস্ব কর্মকর্তা পছন্দ হলো না, তখন কিন্তু আমাকে। তো এই জন্য আমার মনে হয় যে কম্পিউটার ধীরে ধীরে শিখতে থাকুক, এবং আমার মনে হয় যে 2020 সালে আরো আমরা অবুঝ ছিলাম, এখন মোটামুটি ধীরে ধীরে কিন্তু আমরা এই ভ্যাটটা সম্বন্ধে বুঝে গেছি। এবং এর থেকেও যদি আরো ভালো কিছু হয়, 2012 সালে আইনি আমাদের আরো ট্রেনিং এর ব্যবস্থা করেন। ব্যবসায়ীদের প্রতিযোগিতা আকারে সব জায়গায় কাস্টমসের লোকজন আছেন, কাস্টম কমিশনার আছেন, আপনারা ডেকে ডেকে যদি এটা আরো এদেরকে অনলাইন ব্যাপারে আরো জ্ঞান দিতে পারেন, তাহলে আপনাদের চালু করা খুব তাড়াতাড়ি সম্ভব হবে। তারপরও আমরা যেটা দেখলাম, আমরা এফবিসিসিআই নতুন কমিটি হয়েছে, নতুন প্রেসিডেন্ট হয়েছে, দরকার লাগলে আমরা এনবিআরের সাথে আবার বসতে চাই যে পুরো কমিটি যদি বসে এর সুবিধা অসুবিধা, আমরা শুধু কয়েকটা ভালো দিকে দেখলাম অনলাইনে, মূল্য ঘোষণা দিতে হবে না, আর আমি যা করবো অনলাইনে করবো। এরপরেও যদি কিছু থাকে এইটা আমাদের আরো বুঝতে হবে, বোঝার জন্য আমার মনে হয় কিছু সময় পেলে আমরাও যেভাবে সহজভাবে
অনলাইনে ভ্যাট কন্ট্রোল দিতে পারবো, এনবিআর হয়তো খুশি হবে। তাছাড়া আমি আজকে আরেকটা অনুরোধ করতে চাই, যেহেতু সদস্য আছেন, সেটা হলো যে বাংলাদেশের 16 কোটির উপরে লোক, আমাদের পিন নাম্বার আছে মাত্র কয়েক লক্ষ, এবং ধীরে ধীরে যদি করের পদবি বাড়াতে পারেন, যারা কর দেয় না, মানুষ কর দিতে কিন্তু ইচ্ছুক, কিন্তু আপনাদের কর্মকর্তাদের হয়রানি ভয়ে কিন্তু মানুষ লুকায় চুকায় থাকে। আমি অনুরোধ করবো যে আপনারা ধীরে ধীরে করের পরিধি বাড়ান, অল্প অল্প করে বাড়ানি কিন্তু অনেক ট্যাক্স আদায় হবে, এবং গভর্নমেন্ট ধীরে ধীরে প্রত্যেক বছর, অবশ্য আপনাদের একটা জিনিস আমি টের পাই না, প্রত্যেক বছর বাজেটে বিশাল বিশাল বাজেট দেয়, এবং এটার দায়িত্ব পড়ে যায় আপনাদের ঘরে, যা আপনাদের ট্যাক্স আদায় করে দিতে হবে। যার ফলে ম্যাক্সিমাম যারা ট্যাক্স দেয় তাদের উপরে কিন্তু আপনাদের ভ্যাট কর্মকর্তারা বেশি অত্যাচার করে। আমার মনে হয় যে এই অত্যাচার যদি বন্ধ করে, মানুষ কিন্তু ট্যাক্স দিতে চায়। আর আরেকটা জিনিস সাথে সাথে দেখতে হবে, আপনারা দেখেন যে প্রায় 16 থেকে 18% সুদে ব্যাংকের লোন নিয়ে ব্যবসা করতে হয়। পৃথিবীর কোনো জায়গায় ব্যাংক বসে বসে 18% সুদ খাচ্ছে, এজন্য আমরা 5% ব্যবসায়ীরা প্রফিট করতে পারি। এই জন্য যদি আপনারা ভ্যাটও নেন এবং গভর্নমেন্টের সাথে এটা করতে হবে যে আমাদের জন্য এই ব্যাংকের ইন্টারেস্ট, এবং আমরা বিসিসিআই এবার নির্বাচিত হয়েছে, আমরা কথা দিয়েছি যে সিঙ্গেল ডিজিটে ব্যাংকের ইন্টারেস্ট আমরা নামিয়ে আনবো। তো যদি 9%-এর মধ্যে যদি আমরা করতে পারি, তখন আমাদের ব্যবসা ভালো হলে আমরা তখন কম্পিউটার স্কিল অর্জন করতে পারবো, নতুন নতুন লোকজন নিয়োগ করতে পারবো, এবং আপনাদের ব্যাংক কাজে সহযোগিতা করতে পারবো। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি উত্তর কমিশনারকে, এবং আগামী দিনে আমরা সব জায়গায় কথা বলবো, কথা বলে যত সহজভাবে এটা আমরা বুঝতে পারি, তখন আপনারা এটা চালু করলে আমরা উপকৃত হব, এবং আমরা ব্যবসায়ীরা কথা দিচ্ছি আমরা সব সময় সরকারকে সাহায্য করতে বসতে পারছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথিকে তার উৎসাহমূলক বক্তব্যের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আজকের সেমিনারের এই পর্যায়ে আপনাদের সবাইকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর উপর উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি প্রাসঙ্গিক বিষয়ে যারা প্রশ্ন করতে চান কিংবা মতামত ব্যক্ত করতে চান, তারা তাদের সুচিন্তিত মতামত প্রকাশে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করবেন। আমাদের সাপোর্ট টিমের সদস্যরা মাইক্রোফোন নিয়ে অপেক্ষা করছে। আগ্রহী অতিথিগণ নিজ নিজ আসনে থেকে একে একে অনুগ্রহপূর্বক হাত তুলবেন। আমাদের সাপোর্ট টিমের সদস্যরা মাইক্রোফোন নিয়ে আপনার কাছে পৌঁছে যাবে। তবে সবিনয় অনুরোধ রাখবো, প্রশ্নকর্তাগণ তাদের প্রাসঙ্গিক বক্তব্য অত্যন্ত অল্প কথায় সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবে, যাতে করে আগ্রহী অন্যরাও কথা বলার সুযোগ পান। ঠিক আছে, কিন্তু আমরা কোনো বিক্রি করতে গিয়ে দেখা যায় একজন টাকা যে কোনো কাউকে 3 টাকা 40 পয়সা, আর কি আমরা করতে 2 টাকা 80 পয়সা। আমরা 2 টাকা 80 পয়সা কোনো বিক্রি না করলে আমার টাকা আছে। এখন যদি 2 টাকা 80 পয়সা কোনো টাকাতে বিক্রি করি, কারণ বলা ছিল যে আমরা বিক্রি করতে হবে, আমাদেরকে বলা হবে যে কোনো মূল্য 3 টাকা 40 পয়সা, এর জন্য আপনাকে বাদ বাকি পয়সার উপরে 15% ভ্যাট দিতে হবে, এবং সেটা প্রতি ইন্টারেস্ট। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মূল্য ঘোষণার যে বিষয়টি বললেন, আপনার একটা পণ্য আপনি হয়তো বিক্রি করছেন 3 টাকা 80 পয়সায়, আর একজন একই পণ্য যখন মূল্য ঘোষণার বিষয়টি মানে ভ্যাট কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়টি থাকবে না, তখন সে হয়তো কম মূল্যে বিক্রি করবে, তাই তো? তাতে করে আপনার প্রোডাক্ট কম্পিটিশনে পড়ে যাবে। এটাই তো আপনাদের সংখ্যা। তো আপনারা জানেন যে একই পণ্য কিন্তু বিভিন্ন রকম গুণগত মানের হয়, তো সেইটার উপর ভিত্তি করে কিন্তু একই পণ্য, ধরেন একটা আমার সামনে একটা গ্লাস আছে, এই গ্লাস কিন্তু আপনি বিভিন্ন মানের বিভিন্ন প্রস্তুতকারকের পাবেন। হয়তো বাংলাদেশের প্রস্তুতকারকদেরই এই রকম গ্লাস কয়েক ধরনের পাবেন,
তারপরে বিদেশ থেকে আমদানি করা হলে কয়েক ধরনের পাবেন। তো এই জন্য এই বিজনেস যে প্র্যাকটিক্যালিটি, বাস্তবতা অনুধাবন করেই এই বিধানটা নতুন আইনে করা হয়েছে এবং আপনাদের উপরে কিন্তু দায়িত্ব আরো বেশি হয়েছে যে আপনারা সঠিক মূল্য ঘোষণা করবেন। কারণ ভ্যাট অথরিটি হয়তো সরাসরি প্রথমেই মূল্য ঘোষণা এখনকার মতো অনুমোদন করবে না, কিন্তু পাশাপাশি এটিও সত্যি যে আমাদের যে সামনের যে মূল্য সংযোজন কর আইন 2012 আছে, এটা কিন্তু মূলত অডিট বেসড হবে এবং যদি কোনো কারণে আমাদের মনে সন্দেহ হয়, মানে আমাদের মনে ভ্যাট কর্তৃপক্ষের যে ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য কম মূল্য ভিত্তিতে ভ্যাট প্রদান করা হচ্ছে, তখন কিন্তু বিষয়টা অডিটের আওতায় আসবে। তো অতএব আপনাদেরকে মূল্য ঘোষণা অনুমোদন করিয়ে নিতে হবে না, মানে যা ইচ্ছা তাই করবেন, আমার মনে হয় বিষয়টি তা না। ধন্যবাদ। দিলাম না, 2 টাকা 40 পয়সা করে বিক্রি করলাম, কিন্তু সেম প্রোডাক্ট হয়তো গুণগত মানের কারণে আপনাদের ধারণা অনুসারে 3 টাকা 20 পয়সা বিক্রি হয়েছে। কিন্তু পরে অডিটের আওতায় এসে 2 বছর পরে 3 বছর পরে আমার উপর ধার্য হলো যে এটা 3 টাকা 20 পয়সাই দাম। অথচ সেই সময় কিন্তু এই অনুসারে কিন্তু আমি আমার ব্যালেন্স শিট সব কিছু আমি করছি। তো তাই বলে কি আমার উপরে সেই এটা একটা সংঘর্ষিত হয়ে যায় না যে ডিপার্টমেন্টের সাথে আমাদের প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে অবিচার করার একটা সুযোগ কি সৃষ্টি থাকে না? এই জিনিসটা স্যার আমি ক্লিয়ার করতে চাইছি। আমাদের যদি আপনাদের ঘোষণা যদি থেকে থাকতো তাহলে অন্তত ডিপার্টমেন্ট বা যারা কালেকশন ছিলেন তারা আমাদেরকে চাপাই দিতে পারতেন না যে না মূল্য অ্যাপ্রুভাল আছে, কিন্তু এখন যদি অ্যাপ্রুভাল নাই, যদি ওপেন, তো সো দ্যাট আমরা তো স্যার একটা কমপ্লিকেশনে পড়ে যাচ্ছি। নেক্সট টাইম আমাদের উপরে আরও বেশি খরচ চাপার একটা সুযোগ কি থাকে না স্যার? একটু প্লিজ স্যার ক্লিয়ার করবেন। হচ্ছে আরো উন্নত, তাদের সাথে ব্যবসায়ী পর্যায়ে কিভাবে কিসের ভিত্তিতে সেই সমস্ত দেশের ভ্যাট আইন প্রণয়ন করা হয়েছে। আপনি জানেন যে পৃথিবীর প্রায় 100টার বেশি দেশে এখন ভ্যাট পদ্ধতি প্রচলিত আছে। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসকে সামনে রেখেই কিন্তু এই আইনটা প্রণয়ন করা হয়েছে এবং আপনাদের উপরও বেশি দায়িত্ব এতে অর্পণ করা হয়েছে এবং আমাদের অডিট ব্যবস্থাও এতে আরো প্রশিক্ষণ এবং আরো বেশি লোক নিয়োগের মাধ্যমে এটাকে ঢেলে সাজানো হচ্ছে। আপনার শঙ্কা যেটা আছে, আমরা তো আশা করি যে এই ধরনের পরিস্থিতি হবে না। তারপরেও যদি ভবিষ্যতে এই ধরনের দেখা যায় যে পরিস্থিতি গুরুতর কোনো দিকে রূপ নিয়েছে, আইন তো আসলে মানুষের জন্য বা ব্যবসার জন্য, আইনের জন্য তো মানুষ না, তাই না? এটা তো মানুষ প্রণীত আইন, ভবিষ্যতে তো সেটা সংশোধনের সুযোগ থাকছে যদি দেখা যায় যে অভিজ্ঞতা খুব খারাপ হচ্ছে। ধন্যবাদ। মূল্য ঘোষণা মূল্য ঘোষণা মূল্য নির্ধারণ না, ওখানে উপকরণের হিসাবটাও থাকে। মূল্য ঘোষণা যদি না থাকে তাহলে উপকরণ হিসাবটা কিভাবে থাকে? আমি আপনাকে অ্যাড্রেস করি। আপনি তো মার্কেটিং করবেন, বাজারজাত করবেন, বলা হয়েছে একটি কথা, মার্কেট প্রাইস। মার্কেটে আপনাকে কম্পিট করতে হবে। মার্কেটে গেলে আপনি তার গায়ে মূল্য লিখবেন, তার একটি মূল্য নির্ধারণ করবেন। ইউ আর ডুইং ইট ইজ অটোমেটিক্যালি, আপনি আপনার কাজটি করছেন। অর্থাৎ ওই কাজটিতে আমাদের ঘোষণা মানে এখানে এই মূল্য ঘোষণার সাথে ডিক্লারেশন অফ দি ভ্যালু, ভ্যালু ডিক্লারেশন। আপনি ভ্যালুটা ডিক্লেয়ার করতে যাচ্ছেন যদি কাস্টম অফিস অফ দি ভ্যাট অফিস, সেই প্রয়োজনটি এখানে নেই, কিন্তু আপনার নিজের মূল্য নিজের কাছে থাকবে। এটি স্বঘোষিত মূল্য, কোনো কিছু হিসেব ছাড়া কি দিতে পারে, এবং দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস অফ দিস সিস্টেম। ভ্যালু ডিক্লারেশন ইটসেলফ উইল বি উইথ ইউ, আপনার সঙ্গেই থাকবে। এখানে ভ্যাট অধিকর্তারা বা ভ্যাটের কর্মকর্তারা বা ভ্যাটের অফিসাররা যখন যাবেন তখন আপনি দেখাবেন যে আমি এই দামে বিক্রি করেছি, এই দামে আমি বাজারজাত করতেছি। যদি কখনো সংশয় হয় এই মূল্য আপনি ঠিক করছেন, কোনো না কোনো সময় আপনার অডিট হবে, আপনার হিসেবটা আপনার কাছে রাখতেই হবে। মূল্য ঘোষণা মানে কি?